প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা, যদি তোমরা ক্লাস 11-এর 2022 সালে রিডিউস সিলেবাসের কেমিস্ট্রি পরীক্ষা, সেখানে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই এই সাজেশানটা ফলো করতে হবে। কারণ দেখো, তোমরা পরীক্ষা হবে কি হবে না এই চিন্তায় রয়েছে। সুতরাং সুতরাং পরীক্ষা তোমাদের কেমন হবে সেটা তো বুঝতেই পারছো। ভালো প্রিপারেশন হয়নি, তাই তোমাদের খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে যাতে কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য দেখো তোমাদের উদ্দেশ্যে এই সাজেশানটা বানিয়েছি। এই সাজেশানটা তোমরা যদি করো, তাহলে কিন্তু তোমার খুব অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু পুরো ভালো মার্কস অর্জন করবে। প্রথমে দেখাই এই কোশ্চেন প্যাটার্নটা তোমাদের যেটা দেওয়া আছে। প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কীভাবে নাম্বার পড়বে, এমসিকিউ, শর্ট প্রশ্ন, ভেরি শর্ট প্রশ্ন, আর 3 নম্বর 5 নম্বর এগুলো রয়েছে। ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টারতে এইভাবে রয়েছে। দেখো, পুরো চ্যাপ্টারটার রয়েছে একসঙ্গে। আমি এর আগের দিনে প্রথম চ্যাপ্টারটা আলোচনা করেছি। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা আলোচনা করব। সেকেন্ড চ্যাপ্টার থেকে কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট। আর বলে রাখি, যদি তোমরা পিডিএফটা বাই করতে চাও, তাহলে ডেসক্রিপশানে আমি ইমেল আইডি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, আচ্ছা। দেখো, আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করছি, স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন। এখান থেকে 6 নাম্বার রয়েছে। ঠিক আছে, দেখো প্রথম যেটা রয়েছে এখান থেকে, যে কোয়ান্টাম থিওরি, যেটা সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে। এই যেমন 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণের প্রতিটি কোয়ান্টামের শক্তির পরিমাণ কত হবে। এখন দেখো, প্রতিটি কোয়ান্টাম শক্তি হচ্ছে E = h নিউ। ঠিক আছে, এবার নিউটা হচ্ছে কম্পাঙ্ক, কিন্তু এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তুমি কি করবে, নিউর জায়গায় বসাবে c/λ, কারণ কম্পাঙ্ক সমান c/λ। সুতরাং E = h c/λ। এবার দেখো মানগুলো বসিয়ে দাও। এইচ এর মান তোমার দেওয়া আছে, এই দেখতে পাচ্ছ আর্গে সিজিএসে। আর আলোর গতিবেগ দেখো শূন্য মাধ্যমে 3 × 10⁸, আর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে 10⁻8, এত সেমি হবে। এবার এটা বসিয়ে ক্যালকুলেশন করলে তোমার এই এত আর্গ রয়েছে। এবার দ্বিতীয় দেখো, এখানে 5 × 10⁻14 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে 1 মোল ফোটনের শক্তি কত হবে। 1 মোল ফোটনের শক্তি কত, অ্যাভোগাড্রো ইন্টু এইচ নিউ, কারণ এইচ নিউ মানে একটা ফোটনের শক্তি, আর এন দ্বারা অ্যাভোগাড্রো দ্বারা গুণ করলে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 1 মোল ফোটনের শক্তি হবে। এবার তাহলে অ্যাভোগাড্রো এইচ এর মান দেখো, এখানে আমরা জুলে বসিয়েছি, আর এটা হার্জ নিউ, সুতরাং এত জুল পেয়ে যাচ্ছি। 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো থেকে 1 জুল শক্তি পাওয়ার জন্য কতগুলি ফোটন লাগবে। আচ্ছা, প্রথমে দেখো আমরা একটা ফোটনের শক্তি বের করে নিই। E = h নিউ করে, আর নিউ = c/λ করে আমরা একটা ফোটনের শক্তিটা বের করছি। দেখো, ঠিক আছে, এই তরঙ্গ দৈর্ঘ্য আর আলোর বেগটাকে ঠিকঠাক বসিয়ে দাও। এসআই এককে সব এগুলো করানো হয়েছে। এবার দেখো ফোটনের সংখ্যা কী হবে, একটা ফোটনের শক্তি এটা। এখানে দেখো 10⁻19, এখানে 19টা হবে, পরে নি। হ্যাঁ, এখানটায় তোমার 19টা দিতে হবে, এখানে হচ্ছে তোমার 19টা করতে হবে, বুঝছো। এখানে একটা 9 দিয়ে দেবে, 19। যাই হোক, আচ্ছা, এখানে 19 আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও, এখান থেকে টেক্সট, এখানে 9, কালারটা, টেক্সটের কালারটা দেখো, এটা টেক্সটের কালারটা একটু অন্য করে দিই। দেখো, এটা হচ্ছে 10⁻19 হবে। তাহলে একটা ফোটনের শক্তি কত হবে, 1/, এটা একটা ফোটনের শক্তি এটা হলো। তাহলে এখানে 1 জুল পাওয়ার জন্য তাহলে 1কে এত দ্বারা ভাগ করলে আমরা ফোটনের সংখ্যা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখো হাইড্রোজেনের প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ, প্রথম কক্ষের ব্যাসার্ধ হচ্ছে কত দেওয়া আছে, 0.529 অ্যাংস্ট্রম। তাহলে তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে। তৃতীয় কক্ষের ব্যাসার্ধ দেখে এনতম কক্ষের ব্যাসার্ধ 0.529 ইন্টু n² অ্যাংস্ট্রম। ঠিক আছে, এবার তৃতীয় কক্ষের ব্যাসার্ধ, তাহলে এনের জায়গায় 3 বসিয়ে দেবে,
তাহলে এটা পেয়ে যাবে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয় বোর কক্ষে স্থানান্তরিত হলে সৃষ্ট রেখা বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য কত হবে? এখন তৃতীয় থেকে দ্বিতীয় বোর কক্ষে স্থানান্তরিত হচ্ছে, এটা দেখো আমরা রিডবার্গের যে সমীকরণ নিউ বার সমান আর 1/n1² মাইনাস 1/n2², যেখানে আর এর মান 10, 96, 78 সেম ইনভার্স। তাহলে নিউ বার মানে 1/λ, তাহলে 1/λ আর এর মান বসিয়ে দিলাম। এখানে তৃতীয় থেকে দ্বিতীয় নামছে, তাহলে প্রথমে n1 এর জায়গায় 2² n2 এর জায়গায় 3, হ্যাঁ, সুতরাং 1/2² মাইনাস 1/3²। এটা ক্যালকুলেট করলে দেখো আমরা ল্যামডা পাচ্ছি, এটা উল্টে দাও রিভার্স করে দিয়ে এইটা আমার দাঁড়াচ্ছে। এবার এটা 10⁻⁸ সেমি করে নিলে এটা 64.7 অ্যাংস্ট্রম দাঁড়াচ্ছে। খুব ইম্পর্টেন্ট দেখো ইলেকট্রনের দ্বৈত সত্তা সম্পর্কিত ডি বগলির মতবাদ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা মতবাদ লিখবে, সঞ্চরণশীল ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র কণার কিছুটা তরঙ্গ কণা ধর্ম এবং কিছুটা তরঙ্গ ধর্ম উভয়ই অবশ্যই থাকবে। ডি বগলি নিম্নলিখিত সমীকরণের সাহায্যে গতিশীল ইলেকট্রনের এই দ্বৈত সত্তা সমন্বয় সাধন করেন। ল্যামডা সমান h/mv বা h/p, যেখানে ল্যামডা ইলেকট্রনের গতিজনিত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি বেগ, আর পি হচ্ছে ভরবেগ, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক। এবার দেখো সমবেগে গতিশীল একটি প্রোটন ও একটি ইলেকট্রনের মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য বেশি এবং কত গুণ বেশি? আমরা জানি ল্যামডা সমান h/mv, তাহলে প্রোটনের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা পি সমান h/mpv, আর ইলেকট্রনের হচ্ছে তোমার h/mev। এবার দেখো এখানে সমবেগে বলেছে, এই জন্য ভিটা কিন্তু সব একই রেখেছি। সুতরাং এটা me/mp যদি করা হয়, তাহলে এটা হচ্ছে দেখো কেটে গিয়ে mp/me, যেটা হচ্ছে 1836, কারণ একটা ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন 1836 গুণ ভারী। সুতরাং ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য প্রোটনের তরঙ্গদৈর্ঘ্য 1836 গুণ হবে। ওকে, সমবেগে গতিশীল একটি অক্সিজেন অণু ও একটি মিথেন অণু তরঙ্গদৈর্ঘ্য তুলনা করো। ল্যামডা সমানুপাতিক দেখো h/mv, এইচ আর ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা নির্ভর করছে কার উপরে? ল্যামডা প্রপোর্শনাল টু 1/m, তাহলে ল্যামডা O2 সমান 1/32 mu, একটা অক্সিজেন অণু, তাই এটা আমরা AMU-তে বা ইউনিটে শুধু বসালাম, আর ল্যামডা CH4 1/16 ইউনিট, আণবিক যতক্ষণ এটা। তাহলে ল্যামডা O2 বাই ল্যামডা CH4 সমান কি দাঁড়াচ্ছে? দুটো অনুপাত করে দিলাম, তাহলে 16u/32u 1/2। সুতরাং ল্যামডা CH4 সমান 2 × ল্যামডা O2। সুতরাং সমবেগে গতিশীল CH4 এর তরঙ্গদৈর্ঘ্য O2 এর তরঙ্গদৈর্ঘ্যের দ্বিগুণ। এবার দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। দেখো 2014, 16, 18 পড়েছে, 20-তে তো হয়নি, 21-এও হয়নি, 22-এ কিন্তু এটা পড়তে পারে। ওকে, কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। যদি কোনো মুহূর্তে ইলেকট্রনের অবস্থান নির্ণয় অনিশ্চয়তার মান ডেল্টা এক্স এবং ভরবেগ নির্ণয় অনিশ্চয়তার মান ডেল্টা পি হয়, তাহলে দেখানো যায় এই দুই অনিশ্চয়তার গুণফল অন্ততপক্ষে h/4π এর সমান হবে। এই যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল h/4π। এবার এখান থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, ডি বগলি আর হচ্ছে তোমার এই হাইজেনবার্গ থেকে। যেমন 1 কেজি ভর এবং 100 মিটার/সেকেন্ড ইনভার্স গতিবেগ সম্পন্ন একটি বস্তু কণার ডি বগলি তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ল্যামডা সমান h/mv, এখানে h এর মান দেওয়া আছে, ল্যামডা 1 কেজি আর ভি হচ্ছে তোমার 100 মিটার/সেকেন্ড। তাহলে বস্তু কণার ডি বগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান কত হচ্ছে তোমার? এটা দেখো ল্যামডা হচ্ছে h/mv, এরপরে h আর নিচে m 1 আর ভি হচ্ছে এটা, সুতরাং এটা দাঁড়াচ্ছে এটা। আচ্ছা, শূন্যে 25 গ্রাম ভরের একটি ক্ষুদ্র কণার অবস্থানের অনিশ্চয়তা 10⁻7 মিটার, ওই কণার বেগের অনিশ্চয়তা মিটার/সেকেন্ড ইনভার্স এককে কত হবে? অনিশ্চয়তা এই মান থেকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে তোমার কি সিদ্ধান্ত করতে পারো? দেখো আমরা জানি ডেল্টা এক্স ডট ডেল্টা এম ভি গ্রেটার দ্যান h/4π। ডেল্টা এক্স এর মান এটা, আর দেখো ভর হচ্ছে 25 গ্রাম আছে, এটাকে কেজি করতে হবে যেহেতু এটা এসআই একক আছে, 10⁻7 মিটার। তাহলে ডেল্টা পি সমান h/4π ডেল্টা এক্স এম, তাহলে প্রত্যেকটা মান দেখো আমরা পরপর বসিয়ে দিলাম। ওকে, 4π ডেল্টা এক্স এর মান এটা,
আর এমটা হচ্ছে ভর। সুতরাং এটা দাঁড়াচ্ছে কত 2.099 ইন্টু 10⁻² মিটার 10⁻26 হবে মিটার সেকেন্ড ইনভার্স। সুতরাং ওই বেগের অনিশ্চয়তার মান 2.099 ইন্টু 10⁻26 মিটার সেকেন্ড ইনভার্স তার বেশি। অনিশ্চয়তা এই মান খুব কম, তাই বলা যায় বড় আকারের বস্তুর ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য নয়। এরকম আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটা তোমরা দেখে নিও, আমি সবার বলছি না। এটা দেখো ইম্পর্টেন্ট আছে, গতিশীল কণার অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তা সমান হলে বেগের অনিশ্চয়তা কত হবে। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে করা আছে দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার দেখো এই জাতীয় প্রবলেমগুলো পরীক্ষায় পড়ে কোয়ান্টাম সংখ্যা থেকে। কোনো একটি ইলেকট্রনের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ মান +3 হলে ইলেকট্রনটি কোন উপকক্ষে অবস্থান করবে। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর যদি সর্বোচ্চ মান 3 হয়, তাহলে এল এর মান 3 হবে। কারণ দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা +3 হলে এলও +3 হবে, সর্বোচ্চ যে মানটা আর কি। সুতরাং L3 মানে এফ উপকক্ষ হবে, L3 মানে এফ উপকক্ষ। সুতরাং এটা উল্লিখিত ইলেকট্রনটি এফ উপকক্ষে অবস্থান করবে। এবার 2D ও CF কক্ষক সম্ভব কি? 2D উপকক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সমান 2। সুতরাং গৌণ কোয়ান্টাম সংখ্যা L সমান 0 এবং 1। গৌণ কোয়ান্টাম সংখ্যা L এর এই মানের জন্য কেবলমাত্র দেখো 2s। L 0 হলে তাহলে s হবে মানে 2s, আর L 1 হলে 2p। সুতরাং 2D সম্ভব নয়। একই রকমভাবে দেখো 3f উপকক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সমান 3। গৌণ কোয়ান্টাম সংখ্যা 0, 1, 2 হতে পারে, তিনটে। গৌণ কোয়ান্টাম সংখ্যা L এর দেখো তিনটে মানের জন্য 3s, 3p, 3d হবে, কিন্তু 3f সম্ভব নয়। একটি 4f ইলেকট্রনের m এর সম্ভাব্য মান কি হতে পারে? 4f ইলেকট্রনের ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যা L এর মান 3, তাই 4f এর জন্য L যদি 3 হয় তাহলে m এর সম্ভাব্য মান -3 থেকে শুরু করে +3 পর্যন্ত। ঠিক আছে, এরকমভাবে দেখো এই প্রশ্নগুলো রয়েছে, আমি সবার বলছি না, তোমরা দেখে নিও। পাউলির অপচয় নীতিটাও খুব ইম্পর্টেন্ট, দেখো 11, 15, 17। তার ফলে এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট পড়তে পারে। কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা n, l, m ও s এর মান কখনো এক হতে পারে না। তিনটে যদি দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সমান হয়ে যায়, অবশ্যই কিন্তু চতুর্থটা আলাদা হবে। এবার দেখো হুন্ডের সূত্র। একটি নির্দিষ্ট উপকক্ষের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষগুলি দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। সুতরাং এই হচ্ছে তোমার, যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে প্রত্যেকটাই একটা করে থাকবে, তিনটে থাকলে প্রত্যেকটা থাকবে, চারটে থাকলে এরকম প্রত্যেকটা থাকবে। চারটে যেমন থাকবে এখন একটা উল্টো দিকে হবে। আবহাওয়া নীতিটাও এরকম ইম্পর্টেন্ট। আর ইলেকট্রোবিন্যাস তো অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে, ইলেকট্রোবিন্যাস। তবে এখানে খেয়াল রাখো, এটাও একটা ইম্পর্টেন্ট, কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাস। এদের ইলেকট্রোবিন্যাসটা 3d9 4s2 বা 3d4 4s2 না হয়ে 3d10 4s1 এবং 3d5 4s1 হয় কেন? এটা তোমরা জানো যে তোমার 3d10 ওইটা হচ্ছে তোমার বিন্যাসটা সুস্থিত, কারণ এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আর 3d5টাও এরকম তোমার সুস্থিত, কারণ এটা অর্ধপূর্ণ। তাই এটা এরকম হয়ে যায়। এই দেখো Fe, Fe2+, Fe3+ এর ইলেকট্রোবিন্যাস, এদের মধ্যে কোনটি প্যারামেরিক ধর্ম সবচেয়ে বেশি এবং কেন? এগুলো তোমার প্রথমে Fe ইলেকট্রোবিন্যাস করবে। 26টা ইলেকট্রন আছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। এবার দেখো যখন Fe2+ বলবে তখন এই প্রথমে ধাতুর ইলেকট্রোবিন্যাস করে নেবে, তারপরে কিন্তু এখান থেকে করবে, নাহলে কিন্তু ধাতুর ইলেকট্রোবিন্যাস না করে যদি অ্যানায়নের ক্যাটায়ন ইলেকট্রোবিন্যাস করো তাহলে কিন্তু ভুলে যেতে পারে। তাই 4s থেকে এখন দুটো ইলেকট্রন বের করে দিলে দেখো 3d6 হয়ে যাচ্ছে। আর 3d6 মানে এখানে দেখো ডি হচ্ছে 5টা কক্ষ, তাতে যদি আমরা 6টা ইলেকট্রন বসি তাহলে 4টে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে। তাহলে Fe আর Fe2+ প্রত্যেকটাই 4টে করে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। আর Fe3+ এর দেখো একটা আরো কমে যাবে, তাহলে 3d6 থেকে 3d5 হয়ে যাবে। 3d5 মানে প্রত্যেকটা একটা করে অযুগ্ম ইলেকট্রন, তাহলে 5টা অযুগ্ম ইলেকট্রন। তাই তোমার সবচেয়ে বেশি অযুগ্ম ইলেকট্রন যেহেতু Fe3+ এ আছে, তাই এটার প্যারামেরিক ধর্ম সবচেয়ে বেশি। Fe2+, Fe3+ এর মধ্যে কোনটা বেশি সুস্থিত? অবশ্যই তোমার Fe3+ সুস্থিত, কারণ কি Fe3+ এ 3d5 অর্ধপূর্ণ। আচ্ছা, একই রকম টাইপের প্রশ্ন এটাও রয়েছে, ঠিক আছে। এই ইলেকট্রন বিন্যাস থেকে একই রকম টাইপের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে। এর মধ্যে দেখো 3টি পজিটিভ আধান বিশিষ্ট একটি আয়নের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। আয়নটির এবং মৌলটির নাম ও চিহ্ন লেখো, মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখো।
3টি পজিটিভ আধান বিশিষ্ট, অর্থাৎ পজিটিভ আধান 3 রয়েছে। এখন তাহলে পজিটিভ আধান যদি 3 থাকে তাহলে 3টে ইলেকট্রন, দেখো পজিটিভ আধান এটা রয়েছে, তাহলে মৌলটা ইলেকট্রোমিনাস কি হবে, এর সঙ্গে আরও 3টে ইলেকট্রন যোগ করতে হবে। এখন 3টে ইলেকট্রন যোগ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, দেখো এখানে যেহেতু ডি আছে তাহলে এরপরে 4s থেকে নিশ্চয়ই 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাই 4s দিতে হবে এবং 3তে একটা ইলেকট্রন দিতে হবে, সুতরাং এটা 3d6 4s2 হবে। মৌলটা ইলেকট্রন সংখ্যা 26 হবে, পারমাণবিক সংখ্যা 26, তাই এটা আয়রন। ঠিক আছে, আচ্ছা এইরকম রয়েছে। দেখো এই কোন বিন্যাসগুলি সম্ভব এবং কোনগুলি সম্ভব নয়। 2d সম্ভব নয়, বাস্তবে অস্তিত্ব নেই। 3f এর অস্তিত্ব নেই। আবার দেখো 4p10 এটাও সম্ভব নয়, কারণ পিতে ম্যাক্সিমাম 6টা থাকতে পারে। 4sc এটাও সম্ভব নয়, কারণ এসতে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। ওকে, এবার দেখো এইরকম প্রবলেমগুলো, এগুলো তোমরা কিন্তু করে নিও। আচ্ছা এবার দেখো এমসিকিউ প্রবলেম, এখান থেকে এমসিকিউ পরীক্ষা একটা থাকবে, তাই এমসিকিউ ইম্পর্টেন্ট কিছু দিয়ে দিয়েছি দেখো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন কোনটি ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রয়োজন হয়, এই কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়। আচ্ছা এটা একটু দেখো, প্রযোজ্য নয় এটা হচ্ছে তোমার এটা হবে হিলিয়াম। এই হিলিয়ামের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়, এটা তোমাদের একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে হিলিয়াম হবে। ওকে, এটা হিলিয়াম উত্তর হবে, এটাকে ক্যান্সেল করে দেবে, এটা নয়। ঠিক আছে, এটা নয়, এইটা হবে হিলিয়ামটা, এটা একটু। আর নিচের কোনটি ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য, এটা He+, এর মধ্যে একটি ইলেকট্রন রয়েছে। বোরের তত্ত্ব অনুযায়ী পঞ্চম কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগ হচ্ছে n × h/2π, তাহলে n এর মান হচ্ছে এখানে 5 হবে, আর h/2π 2 আর 5কে ভাগ করে দিলে 2.5 h/π হচ্ছে, সুতরাং এটা সঠিক উত্তর। আচ্ছা এরপর দেখো হাইড্রোজেন পরমাণু n তম বোর কক্ষে একটি ইলেকট্রনের শক্তি হলো, n তম বোর কক্ষে ইলেকট্রনের শক্তি তোমার এটা। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু আয়নন বিভব যদি এত হয় তাহলে He+ এর আয়নন বিভব কত হবে? দেখো He+ এর আয়নন বিভব হাইড্রোজেনের আয়নন বিভব ইন্টু Z² হবে। Z² মানে এখানে হিলিয়ামের ক্ষেত্রে Z এর মান 4, যেহেতু এই 2, তাহলে 2 মানে 4 এর সঙ্গে গুণ করলে এটা হবে। আচ্ছা উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর সম্ভাব্য শক্তি কত হবে? উত্তেজিত অবস্থায় দেখো হাইড্রোজেনের ইলেকট্রন দ্বিতীয় কক্ষে থাকবে, আর দ্বিতীয় কক্ষের শক্তি তোমার কত হবে, যা প্রথম কক্ষের শক্তি অর্থাৎ 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে n², মানে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, 4 দ্বারা ভাগ করলে এটা হবে। একটি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা 0 হলে ভরবেগের অনিশ্চয়তা কত হবে? এটা হচ্ছে অসীম হয়ে যাবে। আচ্ছা এইরকম ভাবে দেখো তোমার ইম্পর্টেন্ট কিছু দেওয়া আছে এমসিকিউ, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলোর উত্তরও দেওয়া আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিও, স্ক্রিনশট নিয়ে এগুলোর উত্তরগুলো দেখে নিও। আবারও বলছি দেখো, যদি তোমরা পিডিএফটাকে বাই করতে চাও অবশ্যই তোমরা তাহলে ডেসক্রিপশানে যে আমি ইমেল আইডি দেবো সেখান থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো, কিন্তু এটা ফ্রি নয়, পিডিএফটার জন্য তোমাদের সামান্য পে করতে হবে। ওকে, তা এগুলো তোমাদের দেখো খুব ইম্পর্টেন্ট, অল্প প্রশ্ন দিয়েছি, হ্যাঁ সাজেশন ওয়াইজ করে দিয়েছি। আমি প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে এইভাবে দেওয়ার চেষ্টা করব, যদি আমি এর মধ্যে সময় পেয়ে যাই। ঠিক আছে, আর তোমাদের যদি দরকার হয় তোমরা যদি কমেন্ট বেশি করো অবশ্যই আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা ভালো করে নিও এগুলো। ওকে, তাহলে রাখছি।